তাই আমি বলি যে আমরা দুইবার স্বাধীন হয়েছি, 47-এ একবার হয়েছি, 71-এ একবার হয়েছি। প্রচন্ড বৈষম্য, বিদ্বেষ, মুসলিমের উপরে নিপীড়ন, নির্যাতন, অবশেষে এক জাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব, ওয়ান নেশন থিওরি, টু নেশন থিওরি, এই বিশ্লেষণের দেয়াল ভেঙে টু নেশন থিওরির যে তত্ত্ব শুরু হয়েছিল, সেখান থেকেই কিন্তু নতুন স্বাধীনতার স্বপ্নে 47-এর জন্ম হয়। সেই সময়ে মহাত্মা গান্ধীর এই চাতুর্য কিন্তু অনেকে বুঝতে পারেনি। কংগ্রেস যেহেতু ইংরেজ বিরোধী সংগ্রামের নেতৃত্বে রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, উমিচাঁদরা কি কাজটা করেছিল, তার মধ্যে সেই নেহরু ডক্টরিন, অখণ্ড ভারতের স্বপ্ন, মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করে আমাদের জাতিসত্তাকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের নেতৃত্বে কিন্তু সেই সব ষড়যন্ত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা টের পেয়েছিলেন আল্লামা ইকবাল। সেখান থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে এই জাতিসত্তার আলাদা একটা ব্যাখ্যা তৈরি হলো যে আমাদের পৃথক জাতিসত্তার একটা পরিচয় আছে। তারই ফলশ্রুতিতে কিন্তু 47-এর জন্ম হলো। এখনো এই বাংলাদেশে পলাশী খুঁজতে তো আর ভাগীরথীর তীরে যাওয়া লাগে না। আমরা খুব বিস্মিত হলাম, আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার ভোট ব্যাংককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলেন, ক্ষমতাসীন সরকার বিএনপি যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, চলতি অধিবেশনেও বিএনপির একজন এমপি দাঁড়িয়ে বলেছেন, আমরা 47-কে বিশ্বাস করি না, 47-কে স্বীকার করি না। পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেই কথার প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে, এবং তিনি বলেছেন যৌক্তিকভাবে যারা 47-কে স্বীকার করেন না, 47-কে মানেন না, তার অর্থ হল আজকের বাংলাদেশ যে স্বাধীন ভূখণ্ডের সীমানার মধ্যে আমরা স্বাধীন লাল সবুজের পতাকার আলাদা পরিচয়, আলাদা স্বতন্ত্র অস্তিত্ব এবং সত্তা লাভ করেছি, 47-কে অস্বীকার করলে তো এই ভূখণ্ডকে অস্বীকার করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি সেদিন আমরা 47-এর আলাদা ভূখণ্ড না পেতাম, তো সেই ভূখণ্ডের উপরই 71-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকার নতুন পরিচয় আমরা পেয়েছি। ফলে 47 না হলে কিন্তু 71 হতো না। আমাদের সেই অখণ্ড ভারতে চরম নিপীড়ন এবং বৈষম্যের মধ্য দিয়ে আমাদের আধিপত্যবাদী শক্তির সামনে সেবাদাস সেজে সারা জীবন আধিপত্য শক্তির তাবেদারি আমাদের করতে হতো। সেজন্য আমি শুরুতেই বলছিলাম যে পলাশী মানেই ভাগীরথী তীরের পলাশী নয়, আমাদের পদ্মা, মেঘনা, যমুনার তীরেও কিন্তু একটা রাজনৈতিক পলাশীর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, যারা 47-কে মানে না, যারা বলে 47-এর সীমানাটা ভুল হয়েছে, এটা রাবার দিয়ে তুলে দাও, তা আধিপত্য শক্তির দাসপাতের মধ্যে প্রবেশ করা হবে। অনেকে আজকে মনে করে যে না, আমাদের স্বাধীন সীমানা তো ঠিক আছে, 55,126 বর্গ মাইলের স্বাধীন ভূখণ্ড, আমাদের একটি আলাদা পতাকা, আলাদা মানচিত্র, আমাদের আলাদা একটা জাতীয় সঙ্গীত, তো আমরা দেশ তো স্বাধীন আছে, অসুবিধা কি? ওনারা বোঝেন না আধিপত্যবাদীদের নতুন রূপ, আধিপত্যবাদের, সাম্রাজ্যবাদের নতুন সংজ্ঞা, সেটা হলো রাষ্ট্রের ভূখণ্ড দখল না করে রাষ্ট্র আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেই রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতায় উঠানামা, সংস্কৃতি, সমস্ত আধিপত্যের রিমোট কন্ট্রোল হবে আরেকটি আধিপত্যবাদী শক্তির কেন্দ্র থেকে। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন ধারণা। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। আজকে আমরা বাংলাদেশ, আমরা সেই আধিপত্যবাদীদের সেবাদাসে পরিণত হয়েছি।
একটি দেশের ভূখণ্ড আলাদা থাকাই কিন্তু শুধু মুক্ত স্বাধীন থাকার জন্য যথেষ্ট নয়। এই জন্য মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের লেখা অনেক বই আপনারা পড়েছেন। তার একটা বই লেখা আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। মানে সীমানা আমাদের আলাদা হলেও সেই আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের ব্যবসা বাণিজ্য, এদেশের রাজনীতিতে কে ক্ষমতায় উঠবে আর নামবে সবকিছুর রিমোট কন্ট্রোল করা হয় একটি আধিপত্যবাদী শক্তির কেন্দ্র থেকে। আমরা মনে করেছি ফোর্ট উইলিয়াম দুর্গ বোধহয় শুধু কলকাতায় হয়েছিল। এই পলাশির দায় কাদের? এই পলাশির ট্র্যাজেডির দায় কাদের? কেন এটা হয়েছিল? এর অনেক গভীর পর্যালোচনা আছে। যত দোষী আমরা লোকদেরকে দিতে চাই না কেন, আমরা কথা কিন্তু অস্বীকার করতে পারি না যে বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারাই কিন্তু আমাদের এই পলাশির ট্র্যাজেডি ঘটানোর পিছনে সবচেয়ে মূল নায়কের কাজ করেছিল। দেশ ও জাতির সাথে ক্ষমতার লোভের বিশ্বাসঘাতকতার ইতিহাসই হচ্ছে পলাশির ইতিহাস। সুধীবৃন্দ, তাই আমি বলি যে আমরা দুইবার স্বাধীন হয়েছি। 47-এ একবার হয়েছি, 71-এ একবার হয়েছি। এই স্বাধীনতার এই সংগ্রামের নবতর চেতনা কোন আধিপত্যবাদীদের পদোন্নত হয়ে থাকতে না চাওয়ার যে স্পৃহা, যে চেতনা, যে স্পিরিট, যে মূল্যবোধ, এটাই কিন্তু পলাশির চেতনা থেকে শুরু হয়েছে। এই জন্য আমি শুরুতেই বলেছি স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল ব্যাখ্যা যেমন ঠিক, তেমনি সেই দিন থেকেই এ জাতির স্বকীয় সত্তায় স্বাধীনতার নবতর সংগ্রামের সূচনা হয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজও স্বাধীন বাংলাদেশে আমরা নতুন মির্জাফরদের বিরুদ্ধে, আয়দুল্লাহদের বিরুদ্ধে, উমিচাঁদদের বিরুদ্ধে, গোসেটি বেগমদের বিরুদ্ধেই কিন্তু জুলাই অভ্যুত্থানে আরেকটি সংগ্রাম আমরা করেছিলাম। আমরা আরেকটি পলাশির আম্রকরণের নতুন উদ্বোধন আমরা করেছিলাম। ফলে সংখ্যা, শক্তি, রাজনৈতিক দল এর চেয়ে বড় কথা হলো একটি জাতির চেতনায় সেই জাতিকে শিক্ষিত হতে হয়। তার অর্থ হলো কারোর সামনে মাথা নত না করা। আমি আমার আদর্শে চলবো, আমার মূল্যবোধ আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার রাজনৈতিক শক্তি আলাদা, রাজনৈতিক চিন্তা আলাদা। এই চেতনায় সেই জাতির, সেই প্রজন্মের ঘরে ঘরে প্রতিটি শিশু, যুবক, তরুণ, ব্যবসায়ী, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত হলে সেই জাতিকে কখনো বিদেশি আধিপত্যবাদী কোনো প্রভুরা কিন্তু পদোন্নত করে রাখতে পারে না। ফলে আমরা বাংলাদেশে বসে যখন দেখি বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির ধারক বাহকরাও অনেকে বলেন যে 47-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন এমন কথা, এমন এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন, যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেই তারা কিন্তু ভূমিকা